দর্শক, আপনারা হয়তো অবগত করেছেন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এখানে আমরা দিন দিন আমরা কৃষিকে ডেভেলপ করার চেষ্টা করছি। তার মাধ্যমে আমাদের দেশে এখন যে বিদেশি যে ফল থেকে শুরু করে কৃষি পণ্য থেকে শুরু করে সব কিছু উৎপাদন হচ্ছে, তারই ধারাবাহিকতা আজকে আমরা আসছি হচ্ছে একটা ক্যাপসিকামের মাঠ। আপনারা দেখেন এখানে কত সুন্দরভাবে ক্যাপসিকাম উৎপাদন হচ্ছে। এই যে দেখেন কি সুন্দর ক্যাপসিকাম উৎপাদন করছে কৃষকরা। আজকাল কৃষক আর সেই কৃষক নেই যারা আগের মতো যে সনাতন পদ্ধতি কৃষি চাষ করবে। দেখেন নেট উপরে নেট, চারপাশে নেট দিয়ে সুন্দর একটা গ্রাম পরিবেশের মধ্যে করছে। একসাথে কৃষকরা এখন শুধু যে ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ তা না, এখন তারা স্বাস্থ্যর প্রতি সচেতন। কেননা তারা দেখেন আইপিএম পদ্ধতি, এই যে দেখবেন আপনার বিভিন্ন জায়গায় আইপিএম পদ্ধতি হচ্ছে প্রকৃতিগতভাবে চাষাবাদ করা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি রংপুর সদরের পালিচড়ায়, সত্যপুষ্ট ইউনিয়নের এলাকায়। এখানে আছি পালিচড়া হাটে, নয়াপাড়া বলি আমরা। আচ্ছা আচ্ছা ভাই, আমরা দেখতেছি এখানে আপনার একদিকে আপনার ক্যাপসিকামের হাইড্রোলিক পদ্ধতিতে আপনার চাষ করতেছেন, আরেকদিকে এখানে আপনার মালচিং পদ্ধতিতে এই মাছাদের মাধ্যমে আপনারা চাষ করতেছেন, পলি হাউসের মধ্যে আপনারা চাষ করতেছেন। আসলে কোন উদ্দেশ্যে নিয়ে আপনি এরকম ক্যাপসিকাম বাংলাদেশে একটা বিদেশি কৃষি পণ্য সেখানে আপনি চাষ করতেছেন, আসলে কি উদ্দেশ্য নিয়ে আসলে আপনি? উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ক্যাপসিকাম আসে, যেটা বাইরে বিশেষ করে ইন্ডিয়া থেকে। তো এই ক্যাপসিকামটা আসলে টাটকা এখানে পাওয়া যায় না, তাদের প্রিজার্ভেশন বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড়। কতদিনের ফসল এটা? এইটা আমাদের থাকে হলো 60 থেকে 65 দিনের ফসল। এখন এটা কতদিন হয়েছে এটার বয়স? এটার বয়স হচ্ছে আপনার 62 দিনের মতো। 62 দিন না? অনেক বড় হয়ে গেছে না? এর আগে আমি করেছিলাম। কি উদ্দেশ্য নিয়ে আমরা বলতেছিলাম যে একটা উদ্দেশ্য নিয়ে আমরা উদ্দেশ্য ছিল যে আমি দেশে যে আমরা ক্যাপসিকাম করতে পারি এবং সেটা যদি করা যায় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং আমাদের বাজারে পর্যাপ্ত পরিমাণে ক্যাপসিকাম সরবরাহ করার সুযোগ হবে। তো সেই সুযোগটা নিয়েই আমরা ক্যাপসিকাম করতেছি যে হ্যাঁ, দেখি আমরা এটা পারি কিনা। তো সেই হিসাবে আমি চেষ্টা করেছি ক্যাপসিকামকে করার জন্য। তো প্রথম পর্যায়ে আমি করেছিলাম, সেখানে খুব একটা সাফল্যতা পাইনি, কারণ প্রথম পর্যায়ে আমারও আসলে এই বিষয়ে এত ধারণা ছিল, অভিজ্ঞতার অভাব ছিল। তো সেখান থেকেই আমি কৃষি দপ্তরের সঙ্গে বিভিন্ন ইয়ার সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা করেছে। তো তাদের কাছ থেকে আমরা জানি কৃষি সম্প্রসারণ বিভাগের বেশ কিছু যারা মাঠ পর্যায়ে আছেন, তারাও আমাকে হর্টিকালচারের সায়েম ভাই, তিনিও আমাকে সহযোগিতা করেছেন এই বিষয়ে। তো সেইখান থেকেই আমি মূলত এই ক্যাপসিকামটা করেছি। তো ক্যাপসিকামটা করাতে আমি যেটা দেখেছি যে আসলে এইরকম জায়গায় বা ওপেন স্পেসেও করা যায়। আমি ওপেন স্পেসেও করেছিলাম। তো ওপেন স্পেসে পলি হাউসের ইয়েটা সংরক্ষণ এবং নিরাপদ জায়গাটা থাকে, কারণ পোকামাকড় থেকে সুরক্ষণ করা। আচ্ছা, এটা কি বীজ তৈরি করা যায় এখান থেকে? ক্যাপসিকাম থেকে বীজ? না, বীজ উৎপাদন করা যায় না। তাহলে আপনারা বীজ সংগ্রহ করতে আমাদের বাইরে থেকে আমাকে সংগ্রহ করতে হয়। হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস করতে চাইতেছি যে আসলে যেহেতু একটা নতুন ক্যাপসিকামটা বাংলাদেশে এখন কমার্শিয়াল ওয়েতে এখন শুরু হয় নাই। না, কমার্শিয়াল ওয়েতে এখন শুরু হয় নাই। তো মানে বিভিন্ন জায়গায় কৃষকরা যেখানে যার সুবিধা মতো করে সে চাষ করতেছে। এখন যদি আপনি বলবেন যে এখানে আপনি তো গতবারে তো করছেন, ওইখানে হয়তো আপনার ওইভাবে কিছু অভিজ্ঞতার কারণে আপনি সেভাবে সফল হতে পারেন নাই। এইবার আপনি কি ধরনের কতটুকু সফল হতে পারবেন মনে করছেন? আরেকটা কথা হচ্ছে কি, আপনার উৎপাদন খরচটা কত পড়ে আর আপনার সেলিংটা কত পড়ে? আচ্ছা, আমাদের আসলে গতবারে হয়নি, তবে এবারে আমরা যেটা দেখেছি যে গাছগুলো আমার ভালো আছে এবং এবার আমি সেভাবে যত্ন সহকারে করেছি এবং গাছগুলোকে যে আপনারা দেখবেন যে গতবারে আমি আসলে বাঁশের খুঁটি দিয়েছিলাম, এবার আমি দড়িকে ইউজ করেছি যাতে হেলে না যায় বা ভেঙে না যায় সেটাকে রাখার জন্য, এবং মালচিং ব্যবহার করেছি যাতে করে যে সারটা ইউজ করি, এবং ড্রিপ ইরিগেশনের চেষ্টা করেছি ইয়ে করার জন্য। তো সব মিলেই যেটা হয় যে আমরা চারা বীজটা হলো বিভিন্ন কোম্পানির থেকে নেই, বিশেষ করে ব্র্যান্ডিং কোম্পানি হলে সবচেয়ে ভালো হয় সেখান থেকে নিলে। তো সেখান থেকে নেওয়ার পরে আমরা নিজেরাই এটা চারা করেছি, চারা করার পর এখানে নিয়ে আসছি। তো সব মিলেই যেটা হয় যে 1 কেজি ক্যাপসিকাম উৎপাদন কস্ট যেটা আসে, দেখা যায় যে 30 থেকে 35 টাকার ভিতরেই আসে, এর ভিতরেই ম্যাক্সিমালে আসে। তো এইটা যদি মার্কেটে, আমাদের লোকাল মার্কেটে একটু দাম কম থাকে, বেসিক্যালি ঢাকায় বা এদিকে দাম বেশি থাকে। তো আমরা লোকাল মার্কেটেই আমরা বিক্রি করেছি 100 টাকার কাছাকাছি, এবং 100 থেকে 150 পর্যন্ত সর্বোচ্চ আমরা এখানে বিক্রি করেছি, আর নিচে কিছু বিক্রি করছি। তো এভারেজে যেটা দেখা যায় যে আমি যদি 30 থেকে 35 টাকা হয়, তাহলে নিয়ারেবল এখানে দেখা যায় যে পার কেজিতেই আপনার 60 টাকা 50 টাকার মতন এক্সেস লাভ থাকে পার কেজিতে। এবং এই ফসলটার একটা বিষয় হচ্ছে যে এরকম জায়গায় যদি করা যায় মিনিমাম
5 মাস এটাকে হারভেস্ট করা যায়। 5 মাস 5 মাস যদি যত্ন সহকারে রাখা যায় তাহলে 5 মাস হারভেস্ট করা যাবে। সেই হিসেবে তার আচ্ছা আপনার এখানে কটুক জমি আপনার? এইখানে আমার 20%। ওরা হচ্ছে 200%। হ্যাঁ। আচ্ছা 20%-এর মধ্যে আপনি তো এটা কয়দিন, সপ্তাহে কয়দিন এটা আপনার ফলনটা হারভেস্টটা আমরা সপ্তাহে 2 দিন করি। সপ্তাহে 2 দিন করি, হ্যাঁ। আচ্ছা সপ্তাহে 20% থেকে আপনি সপ্তাহে কতটুকু করে কাটতে পারবেন বলে আশা করছেন? আশা করছি শুরুতে হয়তো আমরা 20 শতকে যেটা পারবো যে 100 কেজি করে পারবো প্রতি সপ্তাহে, 100 থেকে 200 200 কেজি প্রতি সপ্তাহে। মানে দুইবার দুইবার হারভেস্টিং এ আপনার 100 থেকে 200 কেজি 200 কেজি। হ্যাঁ। তার মানে প্রতি কাটাতে 100 কেজি করে আপনি পাবেন। তাহলে আপনার যদি আসে, আমরা যদি ইয়া করি ধরি চিন্তা করি, তাহলে প্রতি সপ্তাহে আপনার যদি আমরা 100 টাকা প্রফিটটা ধরি, হ্যাঁ। তাহলে এখানে আপনার আসতেছে কত টাকা? 100 টাকা যদি প্রফিট পার কেজিতেই যদি আমরা ধরি যে 100 টাকা আসে বা মিনিমাম ধরি যদি যে 50 টাকা ধরি, তাহলে 5000 টাকা আসে মানে প্রতি সপ্তাহে। তো এরকম আমরা এরকম করে আমি 4 সপ্তাহ পাবো মাসে। হ্যাঁ 4 সপ্তাহ পাবো, তাহলে 20000 বলে 5 20 হ্যাঁ 5 20 1 লাখ। 1 লাখ মানে আপনার 1 লাখ টাকা, এটা হলো মিনিমাম একদম, মানে 5 মাসে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কি আর কিছু বলার আছে আপনার এখানে? না, এখানে যেটা হচ্ছে যে আসলে এইটা করার সময় আর কি, যদি আমরা কাউকে অনেক সময় বলি যে কাউকে করতে দিতে চাই, তাহলে সেটা হলো যে একটু জেনে শুনে করতে হবে, মানে আগে জানতে হবে তারপর করতে হবে। আচ্ছা নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি বলবেন? যারা নতুন উদ্যোক্তারা যারা হইতে চায় বা বলছি যা হইতে চায় বা ক্যাপসিকাম করার সময় একটু নিজেকে খেয়াল রাখতে হবে। এটা কি আসলে নতুন উদ্যোক্তা আসলে কেমন হবে, তারা প্রফিট বা তারা কি চিন্তা করতে পারে? এখন শিক্ষিত ছেলেরা যদি আসে, শিক্ষিত ছেলেরা তো কাজ চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাওয়া যাচ্ছে না, চাকরির বাজার খারাপ, এর মাঝে যদি তারা যদি ছোট্ট একটা জায়গা নিয়ে তারা যদি এরকম কমার্শিয়াল হইতে তৈরি করার চেষ্টা করে, তাহলে তারা আসলে তাদের জন্য কেমন হবে? না, তাদের জন্য হবে কি যে এইরকম যদি ছোটখাটো নিজেরা করতে চায়, তাহলে হবে কি যে অন্য কাজের পাশাপাশি এই ধরনের কাজ করলে তার একটা আর্নিং সোর্স তৈরি হবে এবং নিজের একটা অভিজ্ঞতাও বাড়বে। এবং এইটাতে আসার আগে একটু আমার মনে হয় যে বিভিন্ন সেক্টরগুলোতে বিশেষ করে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা করতে কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলতে হবে। তবে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, কোনো ছাত্র বা কোনো স্টুডেন্ট বা যারা কোনো চাকরি পাচ্ছে না, তারা হয়তো একটা ছোট একটা জমি নিয়ে লিজ নিয়ে হোক, যা নিয়ে হোক, তবে তারা যদি তাদের যে শিক্ষিত যে জ্ঞানটা, মানে আমাদের অনেক কৃষকের তো আসলে সত্য কথা বলতে কৃষকের তো অনেক জ্ঞান নাই, মানে কোনো প্রফেশনাল কোনো জ্ঞান নাই, যেহেতু তারা অশিক্ষিত। আর শিক্ষিত ছেলেরা যদি এসে কিছু জ্ঞান নিয়ে যদি আমরা কৃষি ক্ষেত্রে তারা কাজ করতে আসে, তাহলে আমাদের দুটো লাভ হবে। একটা হচ্ছে আমরা হচ্ছে কি সঠিক মাত্রা সঠিকভাবে আমরা ফলন উৎপাদন করতে পারবো, আর কখন হারভেস্টিং করতে হবে, কখন কি ওষুধ দিতে হবে, মানে অনেকগুলো কৃষকরা তো না বুঝে অনেকগুলো কীটনাশক তাহলে এইটা অবশ্য আছে, মানে এই যে জিনিসগুলো না কৃষকরা না জানার কারণে একজন শিক্ষিত ছেলে যখন আসবে তখন সে বুঝবে কতটুকু কীটনাশক দিতে হবে, কয়দিন পর দিতে হবে, বা কীটনাশকটা ওই ফসলটার উপরে গায়ে কতদিন পর্যন্ত থাকে, মানে আমি কীটনাশক দেওয়ার কয়েকদিন পরে আমি হারভেস্টিং করতে পারবো, এটা তার একটা সাধারণ জ্ঞান দিয়ে বা শিক্ষার অভিজ্ঞতা দিয়ে বা জেনে শুনে সে চাষ করতে পারবে। তাহলে আপনি মনে করেন যে শিক্ষিত ছেলেরা আসলে আমাদের এখানে একটা অবশ্যই নিরাপদ খাদ্য উৎপাদন সহজ হবে। 1 2 হলো যে শিক্ষিত ছেলেরা আসলে কি যে কথাবার্তা বলা, বিভিন্ন সরকারি অফিস থেকে বা যেখান থেকে আসুক তাদের সঙ্গে ডিলিংস করে তারা এই জিনিসগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং নিজেরা জানতে পারবে। হয়তো আমাদের কৃষক পর্যায়ে অনেক সময় হয় কি সবার সঙ্গে সব ওইভাবে কথা বলতে পারে না, ভীতিপূর্ণ মনে করে যে কি বলবো না বলবো বা কিভাবে, আর মানে সরকারের সুবিধাগুলো অনেক কৃষক নিতে পারবে, বিকজ তারা হচ্ছে অশিক্ষিত থাকার কারণে তারা নিতে পারে, হয়তো লেখাপড়া তারা কম জানার কারণে হয়তো পারছে না, কিন্তু যেহেতু যারা লেখাপড়া জানে, শিক্ষিত ছেলে, তারা তখন আদায় করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার যখন আসবো আপনার সাথে কথা হবে। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করলাম, পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব।